ঠিক। ওকে, চলুন রেকর্ডিংটা আমরা স্টার্ট করে নিয়েছি। ওকে, দেখে নিচ্ছি, হ্যাঁ রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো আমরা স্ক্রিনার নিয়ে যেটা আলোচনা করেছিলাম, তো সেটা হচ্ছে আইটিসি যখন শেয়ার আমরা দেখব, তখন কিন্তু আমরা যে যে কোনো যখন শেয়ার দেখব তখন কিন্তু আমাদের দেখতে হবে যে স্টকগুলোর মধ্যে যে স্টকগুলো আমরা দেখতে চাইছি, সেই স্টকগুলোর মধ্যে কিছু রেশিওগুলো আমাদের জানা দরকার। কেননা রেশিও ছাড়া আপনি যদি স্টক বাই করেন লং টাইমের জন্য, সেক্ষেত্রে আপনার লসেস অনেকটা হতে পারে। আমরা অলরেডি মোটামুটি দেখিয়েছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে স্ক্রিনার তৈরি করব, কি করে কি স্ক্রিনার তৈরি করতে হয়। তো আশা করছি আপনাদের বেসিক জিনিসগুলো আমি অলরেডি বলে দিয়েছিলাম, এবং বেসিক জিনিসগুলো ছাড়াও আরো কিছু জিনিস আছে, সেগুলো কিন্তু আজকে আমরা টোটালটা কমপ্লিট করে দেবো, মানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস টোটাল আজকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এর পরে কিন্তু আপনারা মোটামুটি স্টককে সিলেকশন, স্ক্রিনার তৈরি সবকিছু আমরা দেখিয়ে দেবো আপনার। তো দেখুন, আমি একটু হালকা করে বলে দিচ্ছি 5 মিনিটের জন্য, ঠিক আছে। তো আমাদের যেগুলো করতে হবে সেগুলো, যেসব জিনিসগুলো আমাদের করতে হবে সেসব হচ্ছে মার্কেট ক্যাপিটাল। আপনাকে অবশ্যই আগে দেখতে হবে যে মার্কেট ক্যাপিটাল কত স্টকটা। যখনই আপনি কোনো কিছুকে বাই করবেন, তো আপনি অবশ্যই দেখবেন যে মার্কেট ক্যাপিটাল যদি বেশি থাকে, তার মানে জানবেন যে স্টকটা হচ্ছে লার্জ ক্যাপ বা অনেক মানে বড় কোম্পানি, ঠিক আছে। তো দেখুন, আপনাদের যে জিনিসগুলো দেখতে হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট থিং, মার্কেট ক্যাপিটাল আপনাকে দেখতে হচ্ছে। কারেন্ট প্রাইস, এইসব জিনিসগুলো আমরা বলে দিয়েছিলাম, বুক ভ্যালু বলে দিয়েছিলাম, ডিভিডেন্ড ইল্ড, আরওই আরওসি সব বলে দেওয়া হয়েছিল, ডেপথ, ঠিক আছে, সেলস গ্রোথ, এইসব জিনিসগুলো আমাদের কিন্তু সবকিছুই প্রায় অলমোস্ট বলে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো চলুন এবার দেখুন স্ক্রিনার তৈরি করবেন কি করে। দেখুন আমরা তো আপনাদেরকে বলে দিয়েছিলাম যে মোটামুটি আরওসি যেটা থাকা দরকার সেসব জিনিসগুলো আলোচনা করেছিলাম। তবে দেখুন এবার একটা অপশন আপনাকে আসতে হবে screener.in-তে। সেইটা হচ্ছে আপনার দিকে যেতে হবে, উপরের দিকে একটা অপশন আছে, আপনারা দেখুন স্ক্রিন বলে অপশন আছে, ঠিক আছে, স্ক্রিন। ওকে, তো স্ক্রিনে আমরা ক্লিক করতে পারি। স্ক্রিনে যখনই ক্লিক করব তখন কিন্তু এখানেতে কিছু স্ক্রিনার আছে। ওকে, ওকে, তখন কিন্তু আমাদেরকে নিউ স্ক্রিনে ক্লিক করব, আমরা নিউ স্ক্রিন, ঠিক আছে। এবার এইখানেতে আপনাকে টাইপ করতে হবে। কি টাইপ করতে হবে? আপনাকে টাইপ করতে হবে যে আপনি কি কি দেখতে চাইছেন বা জানতে চাইছেন, ঠিক আছে, মানে কি স্ক্রিন করতে চাইছেন এখানেতে। ওকে, তো দেখুন, যখন একটা স্টককে আপনি অ্যানালিসিস করবেন, সেই স্টকটার মধ্যে কিছু পোটেনশিয়াল থাকবে, এবং লং টাইমে ধরার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা প্রথমেই আপনি এখানে লিখবেন যে মার্কেট ক্যাপিটাল, এরকম করে টাইপ করবেন, অটোমেটিক চলে আসবে। আমি বলে দিচ্ছি কিরকম করে। তো মার্কেট ক্যাপিটাল এরকম সার্চ করলেন, এবার সার্চ করার পর নিচের দিকে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে, এই যেমন ক্লোজ গ্যালারি করে দিলাম, এটাকে শো অল গ্যালারি করবেন। গেটার দেন, আমি ধরছি আমি এমন স্টক চাই যার মার্কেট ক্যাপিটাল 2,500 কোটি টাকার বেশি, তাহলে এরকম আমার হবে। তারপর একটা পেজ দেবো, পেজ দেওয়ার পর আমি লিখবো এন্ড। ওকে, যখনই অ্যান্ড লিখবো তখনই আপনার দেখুন কি হবে, আপনার কার্সারটা নিচের দিকে চলে আসবে। বোঝার চেষ্টা করুন, যখন আমি অ্যান লিখলাম ছোট হাতের বা বড় হাতের, অটোমেটিক এখানে একটা তারপরে অংশ থেকে লেখা শুরু হয়ে যাবে। ওকে, তো এখানে দেখুন মার্কেট ক্যাপিটাল 2,500, অ্যান্ড আমরা নিচের দিকে আবার টাইপ করব স্টক প্রাইস, কারেন্ট মার্কেট প্রাইস, মানে কারেন্ট প্রাইস লেস দেন, আমি জাস্ট ডেমো দেখাচ্ছি আপনাকে, লেস দেন 10। মানে এই যে স্ক্রিনারটা আমরা তৈরি করলাম, যত স্টক আছে তার মধ্যেখান থেকে মানে এমন কোম্পানি আমাদের কাছে বেছে দিবে যেটা হচ্ছে 2,000 2,500 কোটি টাকার উপরে মার্কেট ক্যাপিটাল এবং স্টকের দাম 10 টাকা। আমরা অনেকেই সার্চ করি 2 টাকা স্টক, 10 টাকা স্টক, 5 টাকা স্টক, এখানে আমরা ক্লিক যাই করব, তখন কিন্তু আমাদের কাছে একটা স্টক আছে দেখুন, ওয়ান রেজাল্ট ফাউন্ড, ঠিক আছে। তো একটা স্টক আসছে, এই স্টকটার নাম হচ্ছে ভোডাফোন আইডিয়া। তো এই ভোডাফোন আইডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টকটা 7 টাকা দাম চলছে, 10 টাকার নিচে। ওকে, আমরা যদি মার্কেট ক্যাপিটালটা এটা 2,500 না দিয়ে 500 করে দিই, এবং কারেন্ট প্রাইস আমরা 10 করে রান করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে কিছু স্টক আমাদের কাছে চলে এসেছে।
যেইগুলো হচ্ছে 10 টাকার নিচে, ঠিক আছে, 10 টাকার নিচে স্টকগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, এদের মার্কেট ক্যাপিটাল মানে টোটাল মার্কেট ক্যাপিটাল 500 কোটি টাকার বেশি। ঠিক আছে, মোটামুটি যদি ক্লিক করি এটা হচ্ছে মিষ্টান ফুড, এটা 690 কোটি টাকা। ঠিক আছে, 690 কোটি টাকা আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটা। তারপরে আরো অনেকগুলো শেয়ার আছে, 11খানা শেয়ার পেলাম যার মার্কেট ক্যাপিটাল 500 500 কোটির বেশি, এবং হচ্ছে কারেন্ট দাম চলছে, বর্তমান দাম হচ্ছে দশ দশ টাকার নিচে। ঠিক আছে, তো এরকম করে আপনি অ্যানালিসিস করতে পারেন। অথবা আপনি ধরুন আমরা যেটা বলেছি পি রেশিও দেখবো, ঠিক আছে। আমরা দেখুন আমাদের কাছে খুব অল্প সংখ্যক স্টক আছে, স্টকের সংখ্যা আমি বাড়াতে গেলে কি করতে হবে, স্টকের সংখ্যা বাড়াতে গেলে আমরা ধরুন এমন চাইছি যে 50 টাকার নিচে স্টকের দাম হবে। ঠিক আছে, এটা দিয়ে আমরা অ্যান করবো। এবং পি রেশিও, পি রেশিও মানে হচ্ছে প্রাইস টু আর্নিং, আমরা কত বলেছি 20-র নিচে থাকলে ভালো। তাহলে আমরা প্রাইস টু আর্নিং এখানেতে কি করব, <less than 20। এবার আমরা রান করব। যখনই আমি রান করছি এটা, এখানে দেখুন কি ফর্মুলা, আমরা চাইছি মার্কেট ক্যাপিটাল 500 কোটি টাকার বেশি, কারেন্ট মার্কেট প্রাইস মানে কারেন্ট দাম 50 টাকার নিচে, এবং প্রাইস টু আর্নিং রেশিও যেটা আমরা পি রেশিও পড়েছিলাম 20-র নিচে। তো আমাদের কাছে এতগুলো স্টক চলে এসেছে যাদের পি হচ্ছে অনেক কম। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি পির উপর আমরা ক্লিক করি তাহলে আমরা দেখব কম পি থেকে বেশি পি। ঠিক আছে, তো সেক্ষেত্রে পির উপর ডিপেন্ড করে আমরা স্টক নিতে পারি, কেননা এটা আমাদের ভ্যালুয়েশন বুঝিয়ে দেয়। তো এই স্টকগুলো অনেক কম পিতে চলছে। ওকে, এবং এর সাথে যদি আপনি আরো যোগ করেন, এবার তাহলে অ্যান করব, অ্যান করার পর আরো যদি আমরা যোগ করি, দেখুন আমরা চাইছি পেনি স্টক মানে কম দামের মধ্যে স্টক খুঁজে পেতে। ঠিক আছে, তাহলে কিন্তু এইভাবে আমরা ফর্মুলাগুলোকে আমাদের কিন্তু ভালোভাবে কাজ করতে হবে। ওকে, আবির দত্ত বলছে, স্যার কারেন্ট প্রাইসের থেকে বুক ভ্যালু বেশি হলে কি হয়? কারেন্ট প্রাইসের থেকে বুক ভ্যালু বেশি হলে কি হয়? তো আমরা আগের দিন বলেছি তো, কারেন্ট প্রাইস থেকে বুক ভ্যালু বেশি হলে, ইন কেস যদি কোম্পানিটা বন্ধ হয়ে যায় আপনার, তাহলে আপনি বেশি পয়সা পাবেন। ঠিক আছে, যে দাম আছেন বেশি পয়সা পাবেন। তো আমরা ধরুন সেই রকমই স্টক খুঁজতে চাইছি যে কারেন্ট প্রাইসের থেকে বুক ভ্যালুর দাম বেশি, তো সেই ফর্মুলা আমরা লাগাতে পারি। এমন কোনো স্টক, এখানেতে আমরা লিখবো সিএমপি কারেন্ট মার্কেট প্রাইস গ্রেটার দেন, গ্রেটার দেন বুক ভ্যালু। ঠিক আছে, প্রাইস টু, না শুধু বুক ভ্যালু আমরা করলাম। এটা সার্চ করব, আমাদের কাছে এমন স্টক এসেছে যাদের দাম দামের থেকে বুক ভ্যালু অনেকটা বেশি, মানে কারেন্ট মার্কেটের দামের থেকে বুক ভ্যালু অনেকটা বেশি। আমাদের কাছে 18খানা কোম্পানি এসেছে। আমরা যদি এখানে ক্লিক করে দেখি সত্যি কি বুক ভ্যালু কারেন্ট মার্কেট থেকে আমরা কি বলেছি এটা অনেকটা নিচের দিকে আছে, দেখুন এখানেতে কারেন্ট মার্কেট প্রাইস চলছে আপনার 28 টাকা, বুক ভ্যালু কিন্তু অনেক নিচে। এই ফর্মুলাটা আমাদের ঠিক মতো হয় না, আমি দেখে নিচ্ছি একবার। ঠিক আছে, কারেন্ট মার্কেট প্রাইস গ্রেটার দেন নাই, কারেন্ট মার্কেট প্রাইস লেস দেন বুক ভ্যালু হবে। ঠিক আছে, আমরা গ্রেটার দেন করে ফেলেছি, লেস দেন বুক ভ্যালু মানে হচ্ছে কারেন্ট প্রাইস বুক ভ্যালুর থেকে কম, মানে বুক ভ্যালু প্রাইস বেশি। আমরা ফর্মুলাটা এইভাবেও লাগাতে পারি, ধরুন এটাকে আমরা ডিলিট করে দিলাম, বা এরকম করে লাগালেও হবে। অথবা আমরা যদি ডিলিট করে দিয়ে আমরা যদি বলি বুক ভ্যালু, বুক ভ্যালু গ্রেটার দেন কারেন্ট মার্কেট প্রাইস, এটাও করতে পারি। ওকে, রান করে দিলাম। তো এই যে কোম্পানিগুলো আপনি দেখছেন, এই কোম্পানিগুলোর যে প্রাইস, দাম, প্রথমত আমাদের কন্ডিশন কি, এগুলোকে আপনাদেরকে নিজের দিকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, নাহলে ভুলে যাবেন। ঠিক আছে, আমি তো দেখিয়ে দিলাম একবার, আপনার প্র্যাকটিস না করলে হবে না। তো এখানে দেখুন, এখানে এই যে কোম্পানিটা আছে, এর দাম কিন্তু আমরা বলেছি বিলো 50, 50 টাকার নিচে থাকবে। ঠিক আছে, আপনি দেখুন যতগুলো স্টক দিয়েছে সব কিন্তু 50 টাকার নিচে, মানে আজকের দাম চলছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা কি বলেছি পি, পি মানে হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও, আমরা কি বলেছি সেটা 20-র নিচে। দেখুন পি রেশিও সব 20-র নিচে। ওকে, মার্কেট ক্যাপিটাল আমরা কত বলেছি 500 কোটি টাকার বেশি, একেবারে কম নয়, 500 কোটি টাকার বেশি প্রত্যেকটা কোম্পানির মার্কেট ক্যাপিটাল। ওকে, তারপর হচ্ছে বুক ভ্যালু,
তো বুক ভ্যালু আমরা এখানে ক্লিক করে দেখলেই দেখতে পাবো যে বুক ভ্যালুটা কিরকম আছে। এটাকে আমরা ক্লিক করে দেখছি এটা। তো এখানে আমরা দেখব যে বুক ভ্যালু হচ্ছে 43 রুপিজ, ঠিক আছে, 43 টাকা বুক ভ্যালু। আর স্টকের দাম মাত্র 13 টাকা। ঠিক আছে, ধরুন এই কোম্পানিটা ব্রাইট কম গ্রুপ কোম্পানিটা হঠাৎ করে যদি আজকেই বন্ধ হয়ে যায়, কোম্পানি বলে আমি শেয়ার তুলে নেব, তো এই বুক ভ্যালু আপনার 43 টাকা। তার মানে এটা বোঝাচ্ছে যে কোম্পানিটার ভ্যালু কিন্তু আসল ভ্যালু অনেক, কিন্তু কোম্পানিটা মার্কেটে ভ্যালু পাচ্ছে না। বুঝতে পারছেন? এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। কোম্পানিটার ভ্যালু তো অনেক, 43 টাকা করে পার শেয়ার ভ্যালু হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে সেক্ষেত্রে কারেন্ট মার্কেট প্রাইস মাত্র 13 টাকা। তো এটা নেওয়া কি ঠিক হবে? যদি আমরা বুক ভ্যালু বা কারেন্ট মার্কেট প্রাইস দেখি মাত্র বিচার করি, তাহলে একদম 100% নেওয়া ঠিক হবে। আমাদের আরো অনেক কিছু কন্ডিশন আছে, কন্ডিশন আমাদেরকে দেখতে হবে। ওকে, তো মোটামুটি এটা আমরা দেখিয়ে দিচ্ছি কি করে স্ক্রিনার আমরা নিজেরা প্র্যাকটিস করবেন। দেখুন, আরো যদি এখানে ফর্মুলা লাগাতে চান, আমরা এখানে অ্যান্ড লিখবো, AND, অ্যান্ড লিখে দিলে আমার নিচের দিকে চলে আসবে। এখানেতে ধরুন আরো কিছু লাগাতে চাইছেন, আমি চাইছি সেলস, সেলস গ্রোথ লাস্ট 3 ইয়ার্স। কি করব? 10%-এর বেশি হওয়া উচিত, কমসে কম 10%। 10%-এর ফর্মুলা লাগিয়ে দিলাম। এবার আমি রান করব, দেখি কোনো শেয়ার ধরা পড়ে কিনা। এখানে দেখুন এই 5টা কোম্পানি ধরা পড়েছে, মানে এত কোম্পানির মধ্যে যে কোম্পানির লাস্ট 3 বছরে 10% হারে সেলসের বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, এবং বাকি যে কন্ডিশনগুলো আমরা করেছিলাম সেগুলো কিন্তু সব ম্যাচ খাচ্ছে। ওকে, দেখুন এখানেতে যদি আমরা সাউথ ইন্ডিয়ান ব্যাংকের দিকে দেখি, প্রথম কথা হচ্ছে আমরা কি চেয়েছিলাম, এর বুক ভ্যালু থেকে প্রাইসের দাম অনেক কম হবে। 1 নম্বর পয়েন্ট আমরা পেয়ে গেছি। লাস্ট সেলস গ্রোথ, সেলস গ্রোথ লাস্ট 3 ইয়ার্স, ঠিক আছে, সেলস গ্রোথ দেখুন, সরি সেলস গ্রোথ 5 ইয়ার এখানে আছে, লাস্ট 3 ইয়ার্স 10%-এর বেশি আছে এখানে দেখুন, 10%-এর বেশি। তো 5 বছরের সেলস গ্রোথটা কিন্তু কম দেখাচ্ছে এখানেতে। ওকে, আমরা চাইলে এটাও ফর্মুলা লাগাতে পারি, সেলস গ্রোথ 5 ইয়ার্স গ্রেটার দেন 3%। ঠিক আছে, দাঁড়ান, এখানে আমরা ফর্মুলাটা লাগাতে পারি। এখানে আমরা আমরা অ্যান্ড পেজ দিয়ে অ্যান্ড যোগ করব, অ্যান্ড যোগ করার পর আমরা এখানে লিখবো সেলস গ্রোথ 5 ইয়ার্স গ্রেটার দেন 10%। তাহলে আমরা দেখুন আগের যে স্টকগুলো পেয়েছিলাম এই স্টকগুলো তো হারিয়ে যাবে আমাদের কাছ থেকে। এখানে যে কটা স্টক আছে এগুলো প্রায় ম্যাক্সিমাম আমাদের চলে যাবে, ঠিক আছে, কেননা এই কন্ডিশনটা হয়তো ম্যাচ করবে না এই স্টকের ক্ষেত্রে। আমরা রিফ্রেশ মারলাম, দেখুন দুটো কোম্পানি আছে, একটা হচ্ছে প্যাটেল ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে নন্দন ডেমিন। তো এই দুটো কোম্পানি আমাদের এই এতগুলো ক্রাইটেরিয়া ম্যাচ করছে, ঠিক আছে। এখানে দেখুন প্যাটেল ইঞ্জিনিয়ারিং আমরা যদি ক্লিক করি, তাহলে দেখুন আমাদের ম্যাক্সিমাম ফর্মুলাগুলো ম্যাচ করছে। প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে সেলস গ্রোথ, দেখুন 14% করে আছে, খুব ভালো। ওকে, ইন্ডাস্ট্রি পি, মানে যেই সেক্টরটা ইঞ্জিনিয়ারিং সেক্টরটা বিলং করছে তাদের ইন্ডাস্ট্রি হচ্ছে 23। আর আমাদের স্টকের পি কত? স্টকের পি চলছে 9। তো খুব ভালো স্টক আমরা দেখতে পাচ্ছি ভ্যালুয়েশনের উপর বিচার করে। কারেন্ট মার্কেট প্রাইস কত চলছে? 38 রুপিস, কিন্তু বুক ভ্যালু 44 রুপিস আছে। তার মানে বুক ভ্যালু থেকেও অনেক কমে দাম চলছে। ওকে, প্যাটেল ইঞ্জিনিয়ারিং। এবার দেখুন একটা জিনিস আমরা দেখতে পেলাম যে দেনা, দেনাতে কিন্তু 1600 কোটি টাকা দেনা আছে। ওকে, আর এখানেতে মার্কেট ক্যাপিটাল টোটাল প্রায় 3285 কোটি টাকা আছে। তো আমরা এই দেনার কিছু কন্ডিশন লাগাতে পারি এখানেতে, ঠিক আছে। কিরকম দেনার কন্ডিশন আমরা লাগাবো? আমরা কিন্তু আবার ব্যাকে যাই। এখানে যদি আমরা বলি যে এমন কোম্পানি চাই আমার যেখানেতে ডেপথ কম হবে, তাহলে আমরা কি বলে লিখবো? আমরা লিখবো ডেপথ টু ইকুইটি, ঠিক আছে। আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। কেন ব্যবহার করব? কেননা শুধু যদি ডেপ্ট লিখি, আমি যদি বলি দেনা আমার আহ, আহ, আমাদের এরকম ফর্মুলা ইউজ করতে হবে, দেনা আমাদের লেস দেন 0 করতে পারি, মানে দেনা একদম নেই। ওকে, তাহলে কিন্তু আমাদের অনেক কোম্পানি আউট হয়ে গেছে, কোনো কোম্পানি নেই এখানেতে, সব পালিয়ে গেছে, সবার কিছু না কিছু দেনা আছে। তো এই ফর্মুলাটা কাজ করবে না। মানে আমরা এমন চাইছি যে শেয়ারের যে দাম ইকুইটি, ঠিক আছে, সেটাকে বলা হয় ডেপ্থ টু ইকুইটি।
ডেপ্ট টু ইকুইটি মানে হচ্ছে উপরে শেয়ার, নিচে উপরে দেনা, এবং ইকুইটি, দুটো পার্সেন্টেজ হবে, ঠিক আছে। আমরা এটাকে লেস দেন করব, লেস দেন 0.5 এরকম করে দিচ্ছি, বা 0.3 করে দিচ্ছি, ঠিক আছে। দেখুন এই ফর্মুলাটা আমি কিভাবে কিভাবে ইউজ করছি। ওকে, তো আমরা কি বললাম, আমরা বললাম ডেপ্ট টু ইকুইটি, মানে ডেপ্ট দেনা, দেনা যদি 500 কোটি হয়, শেয়ারের দাম 400 টাকা, তো এর ফর্মুলাটা যেন ডিভাইড করে 0.3 নিচে যেন থাকে। বুঝতে পারছেন, এরকম একটা ফর্মুলা আমরা এখানে বানিয়ে বানিয়ে ফেললাম। কেননা আমরা ডেপ যদি 100 কোটি 200 কোটি দিই, তাহলে যদি বড় কোম্পানি চলে আসে, তো তাহলে কিন্তু মানে কি ঠিক বুঝতে পারবেন না আপনারা। তো আমরা এই ফর্মুলাটা লাগালাম, কোনো রেজাল্ট আসে না। কেন রেজাল্ট আসে না? কেননা তারা কারেন্ট মার্কেট প্রাইসের সাথে হয়তো ম্যাচ করছে না, এটাকে আমরা ডিলিট করে দিলাম। এটাকে ডিলিট করে দিয়ে আমি এমন চাইছি যে কারেন্ট মার্কেট প্রাইস 50-এর নিচে স্টক পেলাম না, এখানে আমি ক্লিক করলাম। যখনই ক্লিক করলাম, 50 টাকার নিচে পাচ্ছি না স্টককে, স্টকগুলো পাচ্ছি 50 টাকার উপরে চলে আসছে ম্যাক্সিমাম স্টক। আমাদের কিন্তু যত স্টক আছে স্টক মার্কেটে, তাদের মধ্যে এই 13খানা কোম্পানি কিন্তু এমন, যেইগুলো এই প্যারামিটারগুলো ম্যাচ করছে। বুঝতে পারছেন, এই প্যারামিটারগুলো ম্যাচ করছে, আপনারা বুঝলেন। এখানে কিন্তু খুব ভালো প্যারামিটার আছে। প্রথমত প্রাইস টু আর্নিং করে দিলাম, মার্কেট ক্যাপিটালাইজেশন করে দিলাম। মার্কেট ক্যাপিটালাইজেশন আমরা চাইলে আরো বাড়াতে পারি। আপনি যদি ভাবেন আমি আরো বড় কোম্পানি নেব, ছোট কোম্পানিগুলো কি হয়, ছোট কোম্পানিগুলো যখন বাড়ে, অনেকটা বাড়ে, এগুলো তো একদম স্মল ক্যাপ, যে স্টকগুলো আমরা দেখছি, ঠিক আছে, এগুলো একেবারেই স্মল ক্যাপ। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ছোট কোম্পানি যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন বা ধরে নিতে পারেন, এগুলো যখন বাড়বে অনেকটা বাড়বে, ঠিক আছে। তো এখানেতে কোম্পানি যখন দেখবেন স্টক আসছে না, তখন কোম্পানির ভ্যালুয়েশন বাড়াতে হবে। যদি আমরা 5,000 কোটি বা 50,000 কোটি মার্কেট ক্যাপিটাল করে দিই, ঠিক আছে, গেটার দেন, তাহলে দেখবেন কোনো স্টক আসছে না। ওকে, মার্কেট ক্যাপিটাল গ্রেটার দেন 500 কোটিতে দেখতে পাচ্ছি আমাদের আসছে, এতগুলো স্টক আসছে, ঠিক আছে, 13খানা স্টক আসছে। মানে 500 কোটি টাকা ছোট, একেবারে ছোট কোম্পানিগুলোকে আমরা নিচ্ছি না, মিনিমাম ভ্যালু 500 কোটি টাকা। এবার এখানে দেখুন একটা স্টককে আমরা ওপেন করে দেখছি, জিন্দাল ফটো। ওকে, ফার্স্ট স্টকটা, এখানে দেখুন বুক ভ্যালু বেশি আছে, কারণ মার্কেট প্রাইস কম, 500 কোটি টাকার উপরে কোম্পানি, স্টকের পি কিন্তু খুব অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন, ঠিক আছে। কেন অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন? কেননা এর সেলস গ্রোথ দেখুন 80%। ওকে, এর সেলস গ্রোথ 139%, মানে সেলস বাড়ছে। তো এই স্টকগুলো কিন্তু খুব ভালো স্টক হতে চলেছে। কেন? তারপরে দেখুন ইন্ডাস্ট্রি পি, ইন্ডাস্ট্রি পি আমরা কি বলেছি, অনেকটা এখানে বেশি আছে, কিন্তু তার তুলনায় আমাদের স্টকের পি দেখুন অনেকটা কম আছে। তো এই স্টকটা ভ্যালুয়েশন হিসাবে কিন্তু অনেক সস্তা, এর সেলস বাড়ছে। শুধু সেলস বাড়লেও হবে না তো, প্রফিটও দেখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রফিট পার্সেন্টেজ অ্যাড করতে হবে, ঠিক আছে। এখানে আমরা যদি করি অ্যান্ড প্রফিট, প্রফিট গ্রোথ, প্রফিট গ্রোথ আমরা কি করব, আমাদের চাই মিনিমাম 10% হারে প্রফিট গ্রোথ হচ্ছে। সেলস হলেই প্রফিট হবে এরকম কোনো কথা নেই। সেলস হলে এমন হতে পারে যে স্যালারি দেওয়ার পরে বা সব দেনাদারদের পয়সা দেওয়ার পরে আর কিন্তু পয়সা নাও থাকতে পারে। তো প্রফিট গ্রোথ আমরা কি করছি, 10 করে দিচ্ছি, 10%। এবার আমরা সার্চ করছি, এর মধ্যে দেখুন এই স্টকগুলো পেয়েছি, এই কটা স্টক পেয়েছি, এত স্টকের মধ্যে মাত্র 6টা স্টক পাওয়া গেছে, ঠিক আছে। এই স্টকগুলো দেখুন, আপনি নিজে বলুন, আপনি কি পাচ্ছেন? একেবারে পেনিস্ট, মানে কি খুব অল্প, ছোট কোম্পানি। ওকে, পোটেনশিয়াল প্রচুর আছে। কেন পোটেনশিয়াল আছে? আমরা দেখতে পাচ্ছি এর যেই দামে আমরা কিনছি, আমরা পি রেশিও দিয়েছি, পি রেশিও সস্তা, মানে খুব কম দামে কিনছি, 1 নম্বর আমাদের প্যারামিটার ম্যাচ করেছে। বুক ভ্যালু কারেন্ট মার্কেট প্রাইসের থেকে কম, এটা আমাদের ম্যাচ করেছে। সেলস গ্রোথ, শেষ 3 বছরে আমাদের 10%-এর উপরে সেলস গ্রোথ বৃদ্ধি পাচ্ছে, সেলস বৃদ্ধি পাচ্ছে, প্রফিট বৃদ্ধি পাচ্ছে, দেনা কম, ঠিক আছে, এখানে প্রফিট বৃদ্ধি পাচ্ছে। তো এতগুলো প্যারামিটার দেখতে পাচ্ছি যে
আমরা এই প্যারামিটারগুলোকে ইউজ করে আমরা খুব সুন্দর স্টক পেয়েছি। এবার এখানেতে আপনারা নিজেরা বলুন যে কোন স্টকটা সব থেকে বেশি সস্তা পি দেখে। আমরা অবশ্যই 6 টাকারটা সস্তা, তারপরে তারপরে 10 টাকা, তারপরে 7 টাকা, তারপরে 10 টাকা, 12 টাকা, 13 টাকা, 16 টাকা। তো যদি বলা হয় যে একটা স্টকের নাম বলুন যে স্টকটার ভ্যালুয়েশন খুবই সস্তা চলছে এবং সেই স্টক কোম্পানিটা রেগুলার প্রফিট করছে, মানে বিগত 5 বছর ধরে সেলস বৃদ্ধি পাচ্ছে, আপনার প্রফিট বৃদ্ধি পাচ্ছে, সব কিছু হচ্ছে, ঠিক আছে, বুক ভ্যালুর নিচে ট্রেড করছে, একটা কোম্পানির নাম বলুন, তখন বলা যাবে এই স্টকটা নাম হচ্ছে কনসোলিডেটেড ফাইন্যান্স ফিনসেভ ফিনভেস্ট অ্যান্ড হোল্ডিং লিমিটেড। এই কোম্পানিটা খুব কম ভ্যালুয়েশনে ট্রেড করছে। এই স্টকটা কিন্তু মাত্র 6 পিতে কাজ করছে। দেনা দেখুন, ডেপথ, ডেপথ একদম নেই। সেলস গ্রোথ 75%, মানে সেলস হচ্ছে ধারণার বাইরে। আমরা 10% চাইছি, 75% সেলস, ঠিক আছে। তারপরে দেখুন আরওই, আরও সি আমরা বলেছি, আরওই ঠিক আছে, আরও সিটা একটু কম আছে আমাদের। আমরা এই স্টকটাকে পেলাম অনেক কম ভ্যালুয়েশনে ট্রেড করছে, বুক ভ্যালুর নিচে ট্রেড করছে, ঠিক আছে। এই স্টকটাকে আপনারা ধরতে পারেন। আমরা যদি এখানে দেখি, আমরা গুড প্রস অ্যান্ড কনসের দিকটা যদি আমরা আলোচনা করি, কোম্পানিটা একদম ডেপ্থ ফ্রি, বুক ভ্যালুর নিচে ট্রেড করছে, কোম্পানিটা খুব ভালো কোয়ার্টার আসতে চলেছে, ভালো প্রফিট হচ্ছে, কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ 81% সিএজিআর লাস্ট 5 ইয়ার্স। বিগত 5 বছরে 81% হারে প্রফিট বৃদ্ধি পাচ্ছে। ট্যাক্স রেট সিমস লো, এটা কোনো ম্যাটার করে না তেমন। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই স্টকটা জবরদস্ত একটা স্টক হতে চলেছে। আপনারা যদি বাই করতে পারেন লং টার্মের জন্য, তাহলে কিন্তু আমার মনে হয় খুবই ভালো হবে, কেননা ভ্যালুয়েশন এত সস্তা, 6 টাকার পি, 6 পিতে কাজ করছে। আপনি যদি বাজাজ ফাইন্যান্স বাই করেন, সেটা হচ্ছে 34 পিতে কাজ করছে, এটা কিন্তু 6 পিতে পিতে কাজ করছে, ঠিক আছে, স্টকটা। আমরা এবার দেখব যেটা দরকার, সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। এই জিনিসটা আমরা হয়তো আগের দিনে বলিনি। কোয়ার্টারলি রেজাল্ট মানে হচ্ছে একটা স্টক কোম্পানি প্রতি 3 মাস ছাড়া ছাড়া, 3 মান্থ ছাড়া ছাড়া রেজাল্ট পাবলিশ হয়, ঠিক আছে। দেখুন মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর, এই 4টে কোয়ার্টার থাকে, মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর। এই কোয়ার্টারেতে আমরা কি দেখি, দেখুন এক, ওখানে 4টে নিয়ে গেছে, মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর, মার্চ, জুন, এরকম করে কোয়ার্টার থাকে, ঠিক আছে। তো আপনার যে কোয়ার্টারটা দেখতে পাচ্ছি প্রফিট কেমন হচ্ছে, এখানে নেট প্রফিট আমরা দিকে দেখবো। আমাদের কিন্তু বেশি শেখার দরকার নেই, যারা অ্যাকাউন্টেন্টস নিয়ে পড়ে তাদের এসব দরকার আছে, যারা স্টক মার্কেট করে তাদের দিকে জাস্ট নর্মাল জিনিস জানলেই হবে, অত ডিটেলসে আমরা অ্যানালিসিস করতে যাব না। আমরা দেখবো নেট প্রফিট কোয়ার্টারলি। দেখুন নেট প্রফিট আমাদের দেখতে পাচ্ছি মোটামুটি মোটামুটি ঠিকঠাক আছে। আগের কোয়ার্টারে 15 ছিল, তারপরে 23 হয়েছে, ঠিক আছে স্টকটা। তো প্রফিট যে বৃদ্ধি পাচ্ছে, কখনো বৃদ্ধি পাচ্ছে কখনো কম হচ্ছে, কোনো ঠিক ঠিকানা নেই। তবে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোর দিকেই যাচ্ছে, আগের কোয়ার্টার থেকে ভালো প্রফিট হচ্ছে। এবার আমরা ইয়ারলি, আমরা যদি ইয়ার এন্ডিং, ইয়ার অন ইয়ার, এই যেখানে দেখুন প্রফিট লস আছে, এটা হচ্ছে ইয়ার অন ইয়ার। এটা যেমন 2024, 2025, আমরা দেখবো 46 কোটি টাকা প্রফিট থেকে 108 কোটি টাকা প্রফিটে চলে এসেছে, ঠিক আছে। আগে, তার আগের কোয়ার্টারে ভালো প্রফিট হয়েছিল কিন্তু তারপরে কমে গেছে, তারপরে কিন্তু এখানেতে একই হয়েছে, বুঝতে পারছেন। তো এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে, আর তেমন কিছু দেখার দরকার নেই। আর যেটা দেখতে হবে সেটা হচ্ছে এফআইআই ডিআইআই, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে প্রোমোটার। প্রোমোটার আমরা দেখতে পাচ্ছি 74%, ঠিক আছে। কোনো স্টকে যদি প্রোমোটার বেশি থাকে, মিনিমাম 60% যদি প্রোমোটার হয়, তাহলে জানবেন স্টকটা খুবই ভালো স্টক। যত বেশি প্রোমোটার হবে তত ভালো, ঠিক আছে। কেন ভালো? প্রোমোটাররা যদি নিজের কোম্পানিতে ইনভেস্ট করে ধরে রাখে, তার মানে জানবেন সেই কোম্পানির মালিক ভাবছে কোম্পানিটা ভালো এবং সেটা আরো লং টাইমেতে গ্রোথ করবে, সেই জন্য সে নিজের কোম্পানিতে ইনভেস্ট করে বসে আছে। যদি গ্রোথ নাই থাকতো, তাহলে কিন্তু সে অন্য কোম্পানিতে ইনভেস্ট করতে পারতো।
বুঝতে পারছেন? তো 75% প্রমোটার আছে, তারপরে আছে এফআইআই, মানে হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। সেই এফআইআই পজিশন দেখতে পাচ্ছি কিছু পরিমাণে আছে। আর পাবলিকের কাছে আছে মাত্র 20% মোট স্টকের 20% আমরা কেনাবেচা করি। আপনি যদি, আমি যদি কেনাবেচা করি মাত্র 20%। এখানে যদি দেখেন দেখেন আপনি 675 কোটি টাকার কোম্পানি, এর যদি 20% আমরা ক্যালকুলেশন করি, 20%, তাহলে কত আসবে ক্যালকুলেশন? দেখুন, 675 ইন্টু 20%, 135 কোটি টাকা। মানে হচ্ছে, দেখুন, এই স্টকটা যে পাবলিক, আমি আপনি যে পাবলিক, কেবলমাত্র 20%-এর কাছাকাছি এই স্টকটা খালি আছে, আপনারা কেনাবেচা করতে পারেন। মানে পাবলিকরা 20%-এর বেশি নেই। ওকে, তার মধ্যে কিছু সাধারণ পাবলিক শেয়ারকে বাই করে রেখেছে, হোল্ড করে রেখেছে। তার মানে আমি ধরছি 100 কোটি টাকা বাই করেছে, 35 কোটি টাকা থাকলে বাজারে যেগুলো শেয়ার আছে সমস্ত শেয়ারই আপনি কিনে নিতে পারেন মাত্র 35 কোটি টাকাতে। বুঝতে পারছেন? এটাকে বলা হয় লিকুইডিটি। দেখুন, বোঝা গেছে, মাত্র 20% বাজারে আছে পাবলিকের জন্য। কিন্তু পাবলিক তো সব তো পুরোটা খালি নেই, অনেক পাবলিক শেয়ারটাকে বাই করে হোল্ড করে রেখেছে। তো যেগুলো হোল্ড করে রেখেছে সেগুলো আমরা মাইনাস করব, মাইনাস করলে আমরা মাত্র 20% দেখতে পাচ্ছি খালি আছে। বুঝতে পারছেন? স্যার আইএক্স আজকে 30% ডাউন। আইইএক্স 30% ডাউন, ওগুলো দেখছি। স্যার স্ক্রিনারের প্যারামিটারগুলো পিডিএফ এ সেন্ড করলে ভালো হয়। আমি পাঠিয়ে দেবো আপনাকে, লিঙ্ক শেয়ার করব। ঠিক আছে, চাপের কিছু নেই, লিঙ্ক শেয়ার করে দেবো আপনাদেরকে। আপনি নিজে কিন্তু সেট আপ করবেন নিজেরা। ওকে, আমি কিছু ফর্মুলা দেবো কোনটা কি কি অ্যানালিসিস করলে ভালো হয়। ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো আজকে। তো আপনারা নিজেরা দেখুন। ওকে, এই শেয়ারটা 20% আছে। তো চলুন, তো এই জিনিসগুলো দেখার আছে। আমি আপনাকে আরেকবার বলে দিচ্ছি, রিভাইজ করে দিচ্ছি কোন জিনিসগুলো দেখার আছে, তারপর আমরা স্ক্রিনের বাণী আপনাকে দেবো। প্রথমত হচ্ছে মার্কেট ক্যাপিটাল দেখবেন, মার্কেট ক্যাপিটাল সবসময় যেন বেশি হয়। ঠিক আছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, তিনটা কোম্পানি থাকে। এইগুলো হচ্ছে মার্কেট ক্যাপিটাল। যেটা 2000 কোটি টাকার নিচে যেসব কোম্পানি ভ্যালুয়েশন, সেগুলো হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি। তো এটা হচ্ছে স্মল ক্যাপ কোম্পানির মধ্যে পড়ছে, 675 কোটি টাকা। ঠিক আছে, কারেন্ট প্রাইস, বুক ভ্যালু, যেগুলো দেখার দরকার, ফেস ভ্যালু দেখতে পারেন, আরওসি দেখতে পারেন, আরওই দেখবেন, ইপিএস দেখবেন। আপনাকে প্যারামিটার এখানে অ্যাড করতে হবে, ডেপ দেখবেন, ইন্ডাস্ট্রি পি আর স্টকের পি দেখবেন। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, ঠিক আছে, এই জিনিসগুলো দেখবেন। 5 বছরে কত রিটার্ন দিয়েছে এগুলো দেখবেন। ঠিক আছে, প্লেজ পার্সেন্টেজ যেন না থাকে, আর ডিভিডেন্ড যেন সামান্য হলেও থাকে, এই জিনিসগুলো দেখবেন। ঠিক আছে, দেখার পর বিচার করবেন। ওকে, বিচার করে দেখবেন যদি ভালো হয় স্টকটা। প্রথমত হচ্ছে আমি যেটা দেখি সব থেকে আগে পি রেশিওটা দেখি। এটা হচ্ছে ভ্যালুয়েশন প্যারামিটার। ইন্ডাস্ট্রি পি কত চলছে? 25, এটা 6 চলছে। তো যদি এই স্টকটা যে মার্কেটে যেটা ভ্যালু চলছে, ইন্ডাস্ট্রি পি যখন কারেন্ট মার্কেট প্রাইস যখন ভ্যালু চলছে এই লেভেলে যদি আসে, 6 টাকাটা 25 টাকায় তো আসতেই পারে, যে কোনো সময় আসতে পারে। তো যদি নিচের দিকে পড়ে, আপনি ভাবুন এই স্টকটা যখন বাই করছে নিচের দিকে পড়লে কত পড়বে? ধরুন 1 টাকা পড়ছে, 5 টাকা, এর নিচে তো আর পড়বে না। একবারে তো জিরো হবে না, কেননা কোম্পানিটা প্রফিট করছে। আর এই কোম্পানিটা দেখুন 208 টাকা দাম চলছে, 4.71% আজকে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এই শেয়ারটা। তো আপনার কি মনে হয় বাই করা উচিত? আমার তো মনে হচ্ছে সবকিছু দেখে হ্যাঁ বাই করা উচিত। তবে এটা আপনি বাই করে রাখবেন লং টার্মের জন্য। লং টার্ম মানে কত টার্গেট আশা করছি আমি চাইছি এই যে পি রেশিও, এই পি রেশিওটা যদি দুটো সমান সমান হয়ে যায়, ওকে, তাহলে সেই লেভেলে চলে আসলো, মানে বাজার যেটা চায় সেই বাজারের লেভেলেতে স্টকের ভ্যালুয়েশন চলে আসবে। ঠিক আছে, এই 6 পি
25 হয়ে যেতে পারে। ওকে, নাই না যদি হয় 20 তো হবে। বুঝতে পারছেন? অলোক কুমার সিকদার বলছেন, স্যার পি ভ্যালু থেকে সেক্টর পি ভ্যালু কি বেশি হবে সব সময়? দেখুন, একটা স্টককে যখন আপনি বাই করছেন, তার ইন্ডাস্ট্রি পি থেকে যেন স্টকের পিটা কম থাকে, পি বেশি হলে কিন্তু ভালো নয়। ঠিক আছে? স্টকের পিটা যেন কম থাকে। আর এটা সবসময় আমি যেটা কথা বলছি, লং টাইমের জন্য, শর্ট টাইমের জন্য নয়। শর্ট টাইমের জন্য এই মানে কি এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস নয়। লং টাইমের জন্য 5-6 বছর, 10 বছর আপনার যদি মনে হয় আমি এখান থেকে প্রতি মাসে আমি 4 ডবল করে পয়সা বানাবো, মানে 12, সরি 4 ডবল হলে তার মানে হচ্ছে 7 দিন, 7 দিনে আমি টাকা ডবল করবো প্রতি 7 দিনেতে। সেক্ষেত্রে অপশন ট্রেডিং করে নাও হতে পারে, স্টকেতে হতে পারে। কেন হতে পারে? একটা কারণ হচ্ছে এই 6 টাকার শেয়ার যদি 1000 টাকায় চলে যায় কোনো দিন, যেতেই পারে, এটা অস্বাভাবিকের কিচ্ছু কারণ নেই। এই সরি, 6 টাকার শেয়ার বলছি, 200 টাকার শেয়ার চলছে এখন, 208 টাকার শেয়ার চলছে, 208 টাকার শেয়ার 1000 টাকা যেতেই পারে। ঠিক আছে? ওকে, যাবে না এরকম কোনো কারণ নেই, 1000 টাকা যেতেই পারে। আর যখনই 1000 টাকায় চলে যাবে, তাহলে আপনার কত হলো, 5 গুণা হয়ে গেল। আর এই 208 টাকা 1000 টাকা যেতে কদিন টাইম লাগবে? আমি ধরছি 6 মাস লাগলো। 6 মাসেই আপনার 5 গুণা টাকা হয়ে যাচ্ছে, মানে প্রতি মাসেই প্রায় ডবল হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর 7 দিনে ডবল তখন হবে এটা যদি আরো বেশি বাড়ে। ঠিক আছে? কেননা এই স্টকগুলোই পোটেনশিয়াল আছে। ঠিক আছে, এবার যদি বলেন আমি কি সব টাকা লাগিয়ে দেবো এখানেতে, একটা নিয়ম আছে, স্মল ক্যাপে যখন আপনি ইনভেস্ট করবেন, মোটামুটি 10% ক্যাপিটালের বেশি কখনোই ঢালবেন না স্মল ক্যাপ কোম্পানিতে। ঠিক আছে? কেননা এটা যতটা উপর দিকে যেতে চায় ততটা নিচের দিকে যেতে পারে। স্মল ক্যাপ এর নাম ওই জন্যই স্মল ক্যাপ বলা হয়। ওকে, তো মোটামুটি দেখলাম স্টকটার মধ্যে ভালো। এবার যদি বলা হয় যে মাল্টি ব্যাগার স্টক আমরা বাছবো কি করে, মানে হচ্ছে যে এখানে ধরুন আমি সার্চ করছি, আমি এখানে গুগলেই সার্চ করছি স্ক্রিনার মাল্টি ব্যাগার। যদি আমি সার্চ করি, দেখুন এইখানেতে মাল্টি ব্যাগার স্টকের ফর্মুলা আমরা অনেক পেয়ে যাব। ঠিক আছে? বিভিন্ন স্কিনার আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেখুন আমি এটা দেখাচ্ছি। ঠিক আছে? এই স্কিনার গুলো আপনি সব পেয়ে যাবেন, আপনি আগে সার্চ করে দেখুন। তারপরে আমরা একবার আরো একদিন নাই এটা নিয়ে আলোচনা করব, কেননা ফান্ডামেন্টাল অ্যানালিসিস এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দেখুন কি স্ক্রিন দিয়েছে, স্ক্রিনটা আপনি একবার দেখে নিন মাল্টিপ্যাক স্টকের জন্য। ঠিক আছে? স্টকের জন্য দেয়া আছে মার্কেট ক্যাপিটালাইজেশন 1000 কোটি টাকার বেশি। বোঝার চেষ্টা করুন। ঠিক আছে? মানে এখানে স্ক্রিন আপনি বানাবেন যে মার্কেট ক্যাপিটাল 1000 কোটি টাকার বেশি হবে। ঠিক আছে? সেলস গ্রোথ 15%, আমি বলেছি 10%, এখানে দেওয়া আছে 15%। আপনি যা খুশি করতে পারেন, তবে 10% উপরেই রাখবেন। প্রফিট গ্রোথ 20% প্রতি বছরে বাড়ছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মানে হচ্ছে যিনি যারা প্রোমোটাররা ইনভেস্ট করেছে তারা যেন 15% হারে বৃদ্ধি পায়, তাদের ক্যাপিটাল বৃদ্ধি পাচ্ছে। আর ওই রিটার্ন অন ইকুইটি যেটা বললাম সেটা 15%, 10% হলে মিনিমাম, আর নিচে যেন না হয় দেখবেন। ডেফ টু ইকুইটি, দেনা কিন্তু ইকুইটির সমান হতে পারে। পিইজি রেশিও, ঠিক আছে, এই রেশিওটা কি জিনিস, এটা হচ্ছে লেস দ্যান 1। পিইজি রেশিও, তো এই পিইজিটা রেশিও বলতে পিটার লিঞ্চের একটা রেশিও আছে যার নাম হচ্ছে পিইজি রেশিও। এটা মানে খুব ভালো হলে কত হয়, এটা 9 হয়। এবং খুব কম হলে, যত কম হবে তত ভালো হয় পিইজি রেশিওটা। ঠিক আছে? প্রাইস টু আর্নিং গ্রোথ, পিইজি রেশিও। তারপর হচ্ছে প্রোমোটার হোল্ডিং, আমরা 60% বলেছি। ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি সেলস গ্রোথ, ইয়ার অন ইয়ার মানে হচ্ছে 2025-এর মার্চের মাস আপনি যদি দেখেন, তাহলে 2024-এর মার্চ। তো এটা হচ্ছে ইয়ার অন ইয়ার, এটা হচ্ছে এপ্রিল এপ্রিল। তো আমরা এরকম ভাবে দেখতে পাবো।
আমি একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখুন। ইয়ার অন ইয়ার, ইয়ার মানে হচ্ছে এই বছর তার আগের বছর। কোয়ার্টারলি সেলস গ্রোথ, তাদের যে কোয়ার্টারলি সেলস গ্রোথ থাকে, মানে হচ্ছে Q1, Q2, Q3, Q4, ঠিক আছে। এটা হচ্ছে 2000, ধরুন 24 সাল। আমি 2025 সালেতে ধরুন Q1, Q2, Q3, Q4, তো এই যে সেলসের গ্রোথ ইয়ার অন ইয়ার, কোয়ার্টারলি, এটা যেন বৃদ্ধি পায়, আগের কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে বৃদ্ধি পাবে, এরকম করে বৃদ্ধি পাওয়ার বলছি, ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ, এই ফর্মুলাটা লাগানো হয়েছে। তো এরকম আপনারা সিম্পলি ফর্মুলা বানাতে পারেন, ঠিক আছে। নিজেই করতে পারেন ফর্মুলা, আমি আপনাকে ফর্মুলা বানানোর প্রসেসটাও বলে দেবো, ঠিক আছে। আর এই ফর্মুলাগুলো আপনি আমি এই পাঠিয়ে দেবো, আপনাদের গ্রুপেতে পাঠিয়ে দেবো। ওকে স্যার, স্মল ক্যাপ ভার্সেস লার্জ ক্যাপ কোনটা লং টার্মেতে বেটার রিটার্ন দেয়, কোনটা রিস্কি? দেখুন, স্মল ক্যাপ স্টক মানে কি, ছোট কোম্পানি। যারা লার্জ ক্যাপ হয়েছে আজকের দিনে, সবাই একটা দিন ছোট ছিল, ঠিক আছে। মানে হচ্ছে, আপনি ভাবুন, বর্তমানে একটা ক্রিকেট প্লেয়ার আছে, নাম কি? নাম হচ্ছে ভৈরব, একদম 14 বছরের বাচ্চা ছেলে। তার মধ্যে পোটেনশিয়াল আছে, ভবিষ্যতে বিরাট কোহলি হতে পারে, ঠিক আছে। এবার কেউ যদি তাকে নিয়ে নেয়, তার উপর বেট করে, সে কি হতে পারে, সে রিক্সিও হতে পারে, ভবিষ্যতে বিরাট কোহলি নাও হতে পারে, ভবিষ্যতে একটা মানে খারাপ প্লেয়ারও হতে পারে, এখন ভালো কাজ করছে, ভবিষ্যতে কিন্তু সেরকম ভালো খেলতে নাও পারে। তো আমি যদি বিরাট কোহলির উপর বেট করি আর এই নতুন প্লেয়ারের উপর বেট করি, তাহলে কোনটা বেশি রিক্সি হবে? রিক্সি বেশি হবে আহ, যে ভৈরব আছে ওর উপর বেট করা। কেননা ভৈরব হয় ছক্কা নাই ফক্কা করে দিতে পারে, কিন্তু বিরাট কোহলি যখন খেলবে, সে দায়িত্ব বুঝে ধীরে সুস্থে খেলবে। ওকে। তো সেই লার্জ ক্যাপ প্লেয়ার হচ্ছে বিরাট কোহলি, আর হচ্ছে ছোট যে স্মল ক্যাপ, সেটা হচ্ছে ভৈরব। বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে রিস্ক কোথায়, ছোট প্লেয়ারদের রিস্ক। আর রিটার্ন কে বেশি দিবে? রিটার্ন দেবে, সব সময় রিটার্ন বেশি দেয় স্মল ক্যাপ, আর বেশি লস দেয় স্মল ক্যাপ। ছোট কোম্পানিগুলো যখন বাড়তে শুরু করে না, 5 টাকা দাম একদম 500 টাকা চলে যেতে পারে, 100 গুণা রিটার্ন হতে পারে, ঠিক আছে। তো সেই জন্য বলছি, আর যে বড় প্লেয়ার, ধরুন আপনি আইসিআইসি ব্যাংকে বাই করছেন 1500 টাকায়, 1 বছর পরে দেখবেন 1500 টাকাটা 1600 টাকা হয়েছে, বা 1700 টাকা হয়েছে, কিন্তু 1 বছর পরে সেই 5 টাকাটা দেখবেন, 5 টাকাটা 500 টাকা হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? তো এখানেতে আমরা 100 গুণ পেতে পারি, আর এখানেতে মাত্র 10%, তো এখানে রিক্সি, 5 টাকাটা আবার জিরো হয়ে যেতে পারে, কিন্তু এই 1600 টাকাটা জিরো না হবার চান্স আছে, উপর দিকে 10% আসতে পারে। তো রিস্ক এবং স্টেবিলিটি দুটোই আছে। তো সেক্ষেত্রে যদি আপনার মনে হয়, আমরা কি বললাম, 10%, আপনার ক্যাপিটালটি 10% স্মল ক্যাপেতে ইনভেস্ট করুন, পুরো টাকা কখনোই না। যদি কোম্পানিটা ডুবে যায়, ছোট কোম্পানি তো, তাহলে কি করবেন? ওকে। মাল্টিব্যাগার মানে হচ্ছে 100 গুণা রিটার্ন। আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, সেটা যেন 1 কোটি টাকার হবার ক্ষমতা রাখে, ঠিক আছে। সেটা হচ্ছে মাল্টিব্যাগার রিটার্ন। ওকে। উত্তম স্যার, ছয়ের ছয়ের পি 25 হলে স্টকের প্রাইস কত হতে পারে? খুব ভালো প্রশ্ন, ঠিক আছে। 6-এর পি 25 হলে স্টকের প্রাইস কত হতে পারে? দেখুন, এখানেতে আমরা অত ক্যালকুলেশন করব না নিখুঁতভাবে, তবু আমি এটা আন্দাজ মতো করে দিচ্ছি, আন্দাজ আন্দাজ মতো বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দান, চাপ বাবা, ওকে। তো সেটা হচ্ছে পি, আমরা জানি পি, প্রাইস টু আর্নিং। যদি কোনো স্টকের পি ছয় ছয় থাকে, তার দাম যদি 25 হয়, 25 টাকা হয় প্রাইস, তো মোটামুটি এখানে আমরা কত গুণ দেখতে পাচ্ছি, মানে
এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্সটা 6 দিয়ে ভাগ করলে 4 6 24, 4x 4x। ঠিক আছে, যদি পিটা 25 হয়ে যায় এই প্রাইসটা 100 হয়ে যেতে পারে। বুঝতে পারছেন পির কি ক্ষমতা? তো সবসময় কম ভ্যালুয়েশনে পিতে কাজ করা উচিত। স্যার, পি ভ্যালু থেকে সেক্টর পি ভ্যালু কি বেশি হবে সবসময়? পির ভ্যালু, সেক্টরের ভ্যালু, আপনি মনে হচ্ছে একটু বুঝতে পারেননি, আমি একটু বুঝিয়ে দিচ্ছি ভালো করে। দেখুন, একটা হচ্ছে স্টকের পি, আর একটা হচ্ছে সেক্টরের পি। ঠিক আছে, সেক্টর পি চলছে 43, আমি অটো সেক্টরের কথা বলছি, অটো। আর আমি টাটা মোটরের কথা বলছি, টাটা মোটরের পি চলছে মাত্র 6। তো অটো সেক্টরের পিটা এত হলো কি করে? কেননা অটো সেক্টরে আরো স্টক আছে, যেমন হচ্ছে মারুতি, তারপর হচ্ছে মাহিন্দ্রা মাহিন্দ্রা, এই কোম্পানিগুলোর পি বেশি আছে। এটা ধরুন ধরছি আমি 70 পি আছে, এটা হচ্ছে 15 পি আছে। তো সমস্ত কোম্পানিকে যোগ করে বিয়োগ করে অ্যাভারেজ করে 43 এসেছে। মানে টোটাল পি গুলোকে যোগ করলাম ওই সেক্টরের সমস্ত পি গুলোকে, আর যতগুলো কোম্পানি ছিল তত দিয়ে ভাগ করলাম, 43, সেইটা হচ্ছে 43। মানে এটা অ্যাভারেজ পি, অ্যাভারেজ। আর পি যত কম হবে তার ভ্যালুয়েশন, মানে কি স্টকটা আপনি কম দামে কিনতে পাচ্ছেন, পি বেশি হয়ে গেলে দাম বেশি হয়ে যাচ্ছে। তো এই টাটা মোটর যদি 6 চলে আর সেক্টরের পি যদি অ্যাভারেজ 43-এ চলে, আপনি ভাবুন কত সস্তা আপনি কিনছেন। ঠিক আছে, আমি প্রাইসের দাম দেখবো না, আমি কত টাকা দাম চলছে সেই দামের দিকে আমি তাকাবোই না। আমি কিসের দিকে তাকাবো? আমি পির দিকে তাকাবো। ঠিক আছে, তাহলে একটা কথা আপনাকে বলে দিচ্ছি। আমি একটা স্টক রিসেন্টলি, একটা স্টক খুব বাড়ছে, স্টকটার নাম হচ্ছে জোম্যাটো বা এথারনাল। ঠিক আছে, তো এই স্টকটাকে আপনি যদি দেখেন, আপনি কি কিনতে পারবেন একজন অ্যানালিসিস হয়ে? এর পি কত চলছে? স্টকের পি চলছে 1000, আজকে 313 টাকা দাম চলছে। ঠিক আছে, আর সেক্টরে পি কত চলছে? বা ইন্ডাস্ট্রি পি কত চলছে? 44। তার মানে ভাবুন এই স্টকটা ইন্ডাস্ট্রিতে কত উপরে ট্রেড করছে। তো এত যদি উপরে ট্রেড করে, আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমি কি বলেছি, লং টার্ম, লং টার্মেতে কি এই এথারনালকে বাই করে রাখা ভালো? এখানে আমাদের উত্তর হচ্ছে একদম ভালো নয়, না, করা উচিতই নয়। ঠিক আছে, একদম করা উচিত নয়, কেননা সেক্টরে পি থেকে অনেক গুণে ট্রেড করছে। এমন হতে পারে এই স্টকটা 100 টাকাও চলে আসতে পারে বা 50 টাকাও এসে যেতে পারে। ঠিক আছে, মার্কেট অনেক ভ্যালু দিয়েছে, বোঝার চেষ্টা করুন। আর ভ্যালু দিয়েছে কি কারণ আছে? ভালো কিছু কারণ আছে, পজিটিভ রেজাল্ট, ভালো চলছে, তো এতটা ভালো দেওয়া ঠিক নয়। ঠিক আছে, 1000 পি মানে হচ্ছে মারাত্মক, তার ভ্যালুয়েশন বেশি। তো লং টার্মেতে এই শেয়ার একদম না। শর্ট টাইমে তো আপনি ধরতে পারেন, আমি বলেছি শর্ট টাইমের সাথে আপনার ফান্ডামেন্টাল অ্যানালিসিস, আমি আবার বলছি, কোনো কিছু কাজ করে না। আপনি যদি ভাবেন লং টাইমেতে ধরবো, তাহলে আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করুন, শর্ট টাইমেতে আপনি টেকনিক্যাল অ্যানালিসিস হিসাবে কাজ করবেন। ঠিক আছে, এবার দেখুন। ওকে স্যার, ছোট ছোট ট্রেডিং এর জন্য কি কি স্ক্রিনের ফর্মুলা ইউজ করা যাবে? ছোট ছোট সুইং ট্রেডিং এর জন্য কি কি ফর্মুলা? আমরা ট্রেডিং এর কথা আমি বলছি না এখনো, এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস লং টাইমের জন্য। ঠিক আছে, সুইং ট্রেডিং আমাদের যখন হবে তখন আমরা দেখব, এখন আমাদের হচ্ছে না। কারেন্ট মার্কেট প্রাইস থেকে বুক ভ্যালু একটু কম বেশি হ্যাঁ, কম বেশি হলে কোনো অসুবিধা নেই। আপনি ধরুন শেয়ার টাটা, মানে ধরছি আমি এশিয়ান পেইন্টস থেকে আরম্ভ করে যে কোনো বড় শেয়ার, রিলায়েন্স, আরে দেখুন না, ব্যাংকিং, এইচডিএফসি ব্যাংক, এদের কিন্তু বুক ভ্যালু অনেকটাই বেশি কারেন্ট মার্কেট প্রাইস থেকে, অনেক গুণা বেশি।
নিলে কোনো ক্ষতি নেই, আপনি চাইলে নিতেই পারেন, তার মানে এটা নয় যে অনেকটা কমে যাবে। ঠিক আছে। নেট প্রফিট বাড়লেও শেয়ার প্রাইস কেন কমে যায়? খুব ভালো প্রশ্ন, প্রীতম সামন্ত প্রশ্ন করেছে। নেট প্রফিট বাড়লে শেয়ার প্রাইস কেন কমে যায়, কেননা এটা হতে পারে যে শেয়ার প্রাইসের ভ্যালুয়েশন অনেকটা উপরে ছিল প্রফিট বাড়ার আগে। মার্কেট কিন্তু মার্কেট এই এই আমাদের মার্কেট না, আগে থেকে মোটামুটি আগে থেকেই অনুমান করে বেড়ে যায়। ঠিক আছে। স্টক মার্কেটে যে পড়ছে এখন কদিন পড়ছে দেখতে পাচ্ছি, যখন যে পড়ছে এটা কেন পড়ছে, কেননা কিছু একটা হচ্ছে মার্কেটে সেই জন্য পড়ছে। এর খবরটা অনেকদিন পরে আমরা পাবো, এখন পাবো না। বুঝতে পারছেন? তো কোন একটা শেয়ার যদি প্রফিটের পরেও পড়ে যায় তার মানে কি বুঝবেন, যে প্রফিট বুকিং হচ্ছে, স্টকটা কিন্তু অনেকটা উপরের দিকে বেড়ে গিয়েছিল, ওটা টেম্পোরালি পড়ে যাচ্ছে, আবার উপর দিকে উঠে যাবে। এই প্রফিট হলে পড়ে যায় কেন, এটা হচ্ছে শর্ট টাইমে পড়ে যায়, লং টাইমে কিন্তু পড়ে না, লং টাইমে আবার বেড়ে যায়। ঠিক আছে। তো চাপের কিছু কারণ নেই। স্যার, ট্রেনিং এর ব্যাপারে কিছু বলেন যেটা আমরা ছোট ছোট প্রফিট করতে পারি একদম। আমাদের আগে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কমপ্লিট হোক, তারপর আমরা আসবো, ট্রেডিং গুলো আসবো, এটা কমপ্লিট হয়ে গেলেই তো আমরা আসবো। স্যার, এফআইডিআই কোন স্টক ইনভেস্ট করেছে তার একটা লিস্ট দেখান আগে। তো আপনি দেখুন না, এফআইডিআই এর জন্য আপনাকে স্ক্রিনার আছে, স্ক্রিনার আপনাকে দিয়ে দেবে, দেখুন। ঠিক আছে, কি করে আপনি বার করাবেন? আপনি নিজে বলুন না ফর্মুলা আপনি কি করে বার করাবেন। আমি একটা স্টকে এখানে দেখাচ্ছি, ধরুন আইটিসি কে দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে এফআইআইডিআই। হ্যাঁ, এফআইআই আইটিসি তে দেখুন, মার্চ মাসে 39% কিনে রেখেছিল, আর এই যে কোয়ার্টারেতে, জুনের কোয়ার্টারেতে 37%। দেখতে পাচ্ছেন? তো 37% কমে গেছে এফআইআই, মানে এখান থেকে বেরিয়ে বেরিয়ে গেছে। তাহলে আপনি কি ফর্মুলা অ্যাপ্লাই করবেন? এফআইআই নেট পজিশন, কোয়ার্টারলি পজিশন, ডিক্রিজ ইনক্রিজ দিয়ে আপনি ফর্মুলা ব্যবহার করতে পারেন। ঠিক আছে। বা এখানে আমাদের স্ক্রিনারে টুল আছে। এফআই বাইং করছেন কি করে বুঝবেন, এখানে ফর্মুলা দেওয়া আছে। এফআই যদি 1%-এর বেশি মানে কি চেঞ্জ হয়, এই ফর্মুলাটা, স্ক্রিনারটা ইউজ করবেন, এখানে ক্লিক করলেই আপনি সমস্ত জিনিসগুলো দেখতে পেয়ে যাবেন। যেমন হচ্ছে সুইগি, সুইগির মধ্যে এফআইআই বাইং করছে। ওকে, আমরা এখানে আসবো, দেখুন এখানে আসবো আমরা, এফআইডিআই শেয়ার হোল্ডিং প্যাটার্ন, শেয়ার হোল্ডিং প্যাটার্নেতে আপনি নিজে দেখুন। এফআইআই এফআইআই মার্চে 4.9% স্টেক ছিল, জুনেতে আমরা দেখতে পাচ্ছি 7% স্টেক, 3% ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে। তো এই শেয়ারেতে এফআইআই আছে, আপনি সিম্পল বুঝে যাচ্ছেন। ঠিক আছে। আমরা এগুলো ফরওয়ার্ড করে দেবো আপনার দিকে, চাপের কিছু নেই। স্ক্রিনারগুলো আপনি ক্লিক করে প্র্যাকটিস করুন, দেখবেন একদম নিচে অবধি দেখবেন সমস্ত জিনিসগুলো। তো সুইগিতে এফআইআই এর 7% স্টেক আছে। পাবলিকরা 71% স্টেক আছে। প্রোমোটার এখানে নেই। ওকে। স্যার, একটি স্টক ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড সেটা বোঝার জন্য সহজ পদ্ধতি কি? সহজ পদ্ধতি ফর্মুলা। ঠিক আছে। ফর্মুলা বলতে কি ফর্মুলা? আমি আপনার দিকে তো দেখালাম যে ফর্মুলা কি, স্টকটা ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড। তো আন্ডার ভ্যালুড অবশ্যই, দাঁড়ান আমি স্ক্রিনের কোথায় রাখলাম দেখাচ্ছি। এই যে, না ব্রাইট কম নয়, এসআর শিপিং, আমি একটু আগে একটা ফর্মুলা বানালাম না, ওটা হচ্ছে আন্ডার ভ্যালুড। আন্ডার ভ্যালুড কি করে বুঝবেন? বুক ভ্যালুর নিচে থাকবে, ইন্ডাস্ট্রি পির উপরে চলে গেলে ওভার ভ্যালুড, ইন্ডাস্ট্রি পির নিচে থাকলে আন্ডার ভ্যালুড। তারপর হচ্ছে মানে কি প্রফিট হচ্ছে, স্টকের প্রাইস বাড়ছে না। ওকে, পি রেশিও অনেকটাই কম। এইসব জিনিসগুলোকেই আপনাকে দেখে বুঝতে হবে। ঠিক আছে। আমি আপনাদের জন্য এই স্ক্রিনারের সেটা লিঙ্কগুলো আমি শেয়ার করে দেবো আপনাদের, আপনাদের গ্রুপেতে সব শেয়ার করে দেবো, একটা একটা লিস্ট বানিয়ে আমি আজকে সব পাঠিয়ে দেবো। আপনারা নিজেরা স্ক্রিনারগুলো দেখে নেবেন। ঠিক আছে। স্ক্রিনারতে এখানে দেখুন কত স্ক্রিনার আছে। এখানেতে এফআই কোন স্টকে বাইং করছে আপনি পাবেন, কোন স্টকে আপনি দেখবেন দেনা কমছে, মানে আগে দেনা ছিল, দেনাগুলো আস্তে আস্তে কমতে চলেছে, কমছে। এখানে ফর্মুলা দেওয়া আছে, আপনি ফর্মুলা আমরা পাঠিয়ে দেবো, আপনি ক্লিক করে দেখবেন। ঠিক আছে।
তারপরে হচ্ছে উম, যদি এরকমও যদি আপনি দেখেন যে স্টক, হ্যাঁ, বেস্ট লেটেস্ট কোয়ার্টার, এই কোয়ার্টারে ভালো রেজাল্ট হয়েছে কোন কোন স্টকেদের, এই স্টকগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো রেজাল্ট হয়েছে। ঠিক আছে, এই ফার্মা এই কোম্পানিটা, আর এটা 2% আপ ভালো রেজাল্টের জন্য। রামা ফসফেটস লিমিটেড, এগুলো আপনি দেখবেন, আমরা দেখবো অনেকগুলো স্ক্রিনার আপনাদেরকে পাঠিয়ে দেবো, এগুলো হচ্ছে স্ক্রিনার। এই ফর্মুলাগুলো দেওয়া থাকবে, আপনি ক্লিক করলেই এরকম দেখতে পাবেন। আর এই ফর্মুলাগুলো এডিট করতে পারবেন। মার্কেট ক্যাপিটাল 20 মানে হচ্ছে 20 কোটি টাকা, যদি আমরা 200 কোটি টাকা করে দিই, আমরা যদি ক্লিক করি কিছু আমরা পাবো না, একটাই কোম্পানি পাবো। এরকম আমরা আপনি এডিট করতে পারবেন এগুলোকে, এটা এডিটেবল, বুঝেছেন? এগুলো ইউজ করে আপনারা দেখুন, প্র্যাকটিস করুন, এই জায়গাটা প্র্যাকটিস না করলে হবে না। ওকে স্যার, আন্ডার ভ্যালুড না সহজ ওভার ভ্যালুড, এটা কি করে বুঝবো একটু বলে দিন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, দেখুন না, আমি আপনাকে বলে দিচ্ছি। দেখুন, যে জিনিসটা পড়ালাম সেই জিনিসটাই আপনি নিজে বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে যে এই স্টকটা দেখলাম, এই যে এই স্টকটা, আপনি নিজে বলুন এই স্টকটা ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড? অবশ্যই আন্ডার ভ্যালুড। ঠিক আছে, কেন আন্ডার ভ্যালুড? কেননা প্রথম দেখবো পি রেশিও। পি রেশিও কত? 25, ইন্ডাস্ট্রি এর 6। তার মানে কি, মার্কেট একে এই স্টকটাকে প্রাইস দিচ্ছে না, এর দাম মোটামুটি 2,000 টাকা হওয়া উচিত ছিল, কিন্তু 2,000 টাকার নিচে ট্রেড করছে, 600 টাকা দাম। ইন্ডাস্ট্রি পি থেকে অনেক কম পিতে ট্রেড করছে, বুক ভ্যালু 300 টাকা। তো এই স্টকটা মোটামুটি বুক ভ্যালু থেকে দুগুণ বা 2 বা 3 গুণা তো হতেই পারতো। মানে 3 গুণা হচ্ছে, 3 3 9, মিনিমাম তো 900 টাকা, বা আমি 1,200 টাকা ধরছি, 1,200 টাকা দাম হতেই পারতো, কিন্তু সে 1,200 টাকা দাম নয়, 600 টাকা 650 টাকা দাম চলছে, মানে অনেকটা আন্ডার ভ্যালুড। বোঝার চেষ্টা করুন, প্রফিট আছে কিন্তু শেয়ার প্রাইস পি বাড়ছে না। তো এই যে জিনিসগুলো পড়লাম সেটা দেখেই তো আপনি বুঝতে পারবেন ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড। বুঝতে পারছেন? আমি ম্যাক্সিমাম ফর্মুলা আমি পাঠিয়ে দেবো, আপনি দেখে নেবেন। ঠিক আছে, অনেকগুলো স্ক্রিনের আমি পাঠিয়ে দেবো, আপনি ক্লিক করে 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 দেখবেন। এবার একটা আমি আপনাকে জিনিস বলছি, সেটা আপনারা দেখে নিন। সেটা হচ্ছে, আপনারা অনেকেই চ্যাট জিপিটি ব্যবহার করেন, আপনি চ্যাট জিপিটিতে যাবেন, প্র্যাকটিস করার জন্য বলছি। ঠিক আছে, চ্যাট জিপিটিতে আপনি যাবেন, চ্যাট জিপিটিতে গিয়ে আপনি এখানেতে কি করবেন, এখানে টাইপ করবেন, কি টাইপ করবেন? গিভ মি আন্ডার ভ্যালু স্টক ফর্মুলা ইন স্ক্রিনার .in। এখানেতে আপনাকে আন্ডার ভ্যালু স্টক ফর্মুলা আপনাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো আপনি কি করবেন, এই ফর্মুলাটা দেখে বুঝে যান, আমি যেগুলো পড়ালাম কি করে বুঝবে, আপনি বুঝবেন যে স্টকটা আন্ডার ভ্যালুড ওভার ওভার ভ্যালু, যে জিনিসগুলো আমরা বললাম। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে কি এটা ব্যবহার হয়েছে। এখানে বলেছে পি রেশিও 15-র নিচে থাকবে, পিবি প্রাইস টু বুক ভ্যালু <2, এটা হচ্ছে পিবি। পিবি মানে হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু। ঠিক আছে, প্রাইস টু বুক ভ্যালু মানে হচ্ছে, আমরা যদি 800 টাকা বুক ভ্যালু থাকে, 800 টাকা বুক ভ্যালু থাকে, আর শেয়ার প্রাইস কি হবে, 2-এর নিচে, মানে কত বলছে, 1,600 টাকার নিচে থাকবে, মানে শেয়ার প্রাইস 1,600 টাকার, হ্যাঁ, এটা 2 <2, মানে 1,600 টাকার নিচে। তো আমরা দেখতে পাচ্ছি বুক ভ্যালুর থেকে নিচে, তার মানে অনেক সস্তা, অনেক আন্ডার ভ্যালুড। ডেপ টু ইকুইটি আমি যেটা বললাম 0.15, মার্কেট ক্যাপিটালাইজেশন 500, 500 কোটির নিচে, 500 কোটির বেশি। পিইজি রেশিও, প্রাইস টু গ্রোথ রেশিও 1, ঠিক আছে, <1। তো এই ফর্মুলাটা ইউজ করলে আপনি পেয়ে যাবেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আরও অ্যাড করতে পারেন, এগুলো টোটাল কাস্টমাইজ, আপনি নিজে অ্যাড করতে পারবেন। এটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করলে কিন্তু হবে না, হবে, দেখে নিচ্ছি, না হবে না। আননোন কিওয়ার্ড পি, এখানে দেখুন, আপনাকে এগুলো সেট করতে হবে। এখানে লিখতে হবে প্রাইস টু আর্নিং, প্রাইস টু আর্নিং, সিলেক্ট করে দিলেন এটা। এটা প্রাইস টু বুক ভ্যালু, ঠিক আছে, পিবি, প্রাইস টু বুক ভ্যালু সিলেক্ট করতে হবে। আরওই, এবার দেখি নিয়ে নিয়ে মনে হচ্ছে, না না মানে
আরওই, এটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, আরওই রিটার্ন অন ইকুইটি, এটা হচ্ছে ডেপ্ট ইকুইটি মার্কেট। এবার দেখিয়ে নাই নাকি, হ্যাঁ এবার নিয়ে নিয়েছে। এবার এখানে আমরা কোনো স্টককে, হ্যাঁ এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে কিছু স্টকের নাম পেলাম। এই স্টকগুলো 500 কোটি টাকার নিচে কোম্পানি, আমরা কিন্তু সেরকম ভাবে সিলেক্ট করেছি 500 কোটি টাকার নিচে। তো এই স্টকগুলো কি বলা হচ্ছে, এই স্টকগুলো হচ্ছে আন্ডার ভ্যালুড। এটা কে বলছে? চ্যাট জিপিটির আমরা সেট আপ নিলাম, এখানেতে লেখাই আছে আন্ডার ভ্যালুড স্টক ফর্মুলা স্ক্রিনারেতে। এই ফর্মুলা ইউজ করে আমরা যে স্টকটা পেলাম সেটা হচ্ছে আন্ডার ভ্যালুড। ওকে। তো এটা হচ্ছে আন্ডার ভ্যালুডের ফর্মুলা। আপনারা দেখতে পারেন, আপনার এর সাথে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। আপনাকে শিখিয়ে দেওয়া হচ্ছে কোন জিনিসটা আপনারা নিজেরা করার জন্য। এবার আপনি চ্যাট জিপিটি জিজ্ঞাসা করবেন, অনেক রকম ফর্মুলা বলবে এখানেতে। ঠিক আছে, লেখা আছে অ্যাডিশনাল, অপশনাল অ্যাডিশন, আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, সেলস গ্রোথ বেশি হওয়া দরকার, প্রোমোটার হোল্ডিং বেশি হওয়া দরকার, যেগুলো আমরা পড়ালাম। ঠিক আছে, তো এগুলো দেখতে পারেন এই জিনিসটাই খুব ইজি। আপনারা এই জিনিসগুলোকে দেখে শর্ট টাইমের জন্য নয়, জিনিসটা বোঝার চেষ্টা করুন, সব সময় বোঝার চেষ্টা করুন। যখনই ফান্ডামেন্টাল অ্যানালিসিস, আমি বারবার বলছি, আপনারা অ্যানালিসিস করে আজকে কিনলেন, আজকে কিনে দুদিন পরে বললেন দূর শেয়ারটা বাড়ছে না আমি বেচে দিই। এটা হচ্ছে লং টার্মের জন্য। মিনিমাম 5-6 বছর আপনি হোল্ড করে রাখুন, দেখবেন আপনি রেজাল্ট পাবেন। ঠিক আছে, একদম ফাটকা হবে না, কিন্তু রেজাল্ট অবশ্যই পাবেন। আপনি স্টককে বাই করে রাখুন, দেখবেন অবশ্যই অবশ্যই রেজাল্ট পাবেন। কেননা যারা শেয়ার মার্কেট থেকে বড় হয়েছে, বোঝার চেষ্টা করুন, যারা বড় হয়েছে স্টক মার্কেট থেকে, তারা এই এইগুলোকে বলা হয় ভ্যালু ইনভেস্টিং। এই জিনিসটাকে বলা হয় ভ্যালু ইনভেস্টিং। ইনভেস্টিং তো আপনারা জানেন, মানে ভ্যালু, মানে হচ্ছে তার মধ্যে পোটেনশিয়াল আছে ভবিষ্যতে। তো সেই জিনিসটাই আপনাকে শেখানো হচ্ছে। আপনি যদি শুধু স্টক ভালোভাবে এরকম করে দেখে দেখে চুজ করতে পারেন, জিনিসটা টোটাল ক্যাপচার করে, তাহলে বুঝবেন না আপনার মধ্যে ক্ষমতা আছে স্টক বাছাই করার। এমন হতেই পারে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, আমি বলে দিচ্ছি, 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, ভালো ভালো স্টক ইনভেস্ট করলেন 1 লাখ টাকায়। হতে পারে যে আপনি ছোট কোম্পানি বড় কোম্পানি মিক্সড করে মোটামুটি 5-6টা কোম্পানিকে আপনি বাই করলেন, 10 বছর আপনি হোল্ড করলেন, 10 বছরে সে 1 লক্ষ টাকা আপনার 10 কোটি টাকা হয়ে যেতে পারে। সিম্পল হতেই পারে। 1 লক্ষ টাকা 10 কোটি টাকা মানে কত হচ্ছে? মানে হচ্ছে 1000x, 1000 গুণ হতেই পারে। 10 বছরে 1000 গুণ, 1 বছরে 10 গুণ হয়েছে। আপনি যদি দেখেন প্রিভিয়াসলি চেক করে দেখেন, নিফটি ফিফটি স্টক দেখুন না, এই দেখুন আমরা স্যাম্পল স্যাম্পল আপনাকে দেখাচ্ছি। বাজাজ ফাইন্যান্স শেয়ার প্রাইস গুগলেই আমি দেখাচ্ছি, ম্যাক্সিমাম কত রিটার্ন, কোথায়? এখন চলছে কত, 956 টাকা এই সময়, আজ থেকে 10 বছর আগে। দেখুন এখানে কিন্তু কোনো রিটার্ন দেয় না, এই জায়গাটা কোনো রিটার্ন নেই, একদম চপি ছিল। এটা বাদ দিলেও আপনি দেখবেন এখানেতে 2015 সালে রেট কত ছিল, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। 15 সালে রেট চলছে 25 টাকা। তো 25 টাকা থেকে 556 টাকা হয়ে গেছে। বা 2012 সালে আপনি দেখেন 2 টাকা 3 টাকা, সে 2 টাকা থেকে 556 টাকা হয়ে গেছে। তো এরকম হবে, এমন স্টক আছে, বহু স্টক আছে, বহু রিটার্ন দেয়। ঠিক আছে, 100 গুণা রিটার্ন মানে হচ্ছে অনেক, সেটা হচ্ছে মাল্টি ব্যাগার। ঠিক আছে, তো এরকম করে স্টক আপনাকে অ্যানালিসিস করতে হবে। স্যার ইনভেস্টিং এর জন্য কত সময়ের জন্য আপনি করতে পারি, দেখুন ওয়ারেন বাফেট একটা কথা বলে গিয়েছিল, স্টক বাই করবেন লাইফ টাইমের জন্য। আপনি যদি বড় হতে চান, আপনি যত পড়বেন যারা স্টক মার্কেট থেকে টাকা কামিয়েছে, আমি যদি গুগলে একবার সার্চ করে দিই আপনাকে দেখিয়ে দিই। ঠিক আছে, সাকসেসফুল ইনভেস্টর ইন ইন ইন্ডিয়া, আমি ইন্ডিয়ান আপনাকে দেখাচ্ছি। এই ব্যক্তিগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিগুলো কিছু নাম আছে, অল্প কিছু অল্প কিছু অল্প স্বল্প নাম আছে, আপনারা হয়তো চিনবেন, অনেকেই চিনবেন। এটা হচ্ছে মুকেশ আম্বানি। এরা হচ্ছে স্টক মার্কেটে এই ভ্যালু ইনভেস্টিং ইউজ করে হিউজ নিজেদের সম্পত্তি বৃদ্ধি করেছে। তাদের নাম কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন, রমেশ ধামানি, তারপর হচ্ছে রেখা, রেখা রাকেশ ঝুনঝুনওয়ালা, এখন বর্তমানে ইনি মারা গেছেন।
বিজয় কেডিয়া, এরা কিন্তু সমস্ত স্টক বাই করেছেন, সেল করেননি, বাই করে ধরে রেখেছেন। আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে। এই রেখা রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিও, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন তাদের কি কি শেয়ার কেনা আছে। এই যে শেয়ারটা কিনেছে ক্যানাডা ব্যাংক, প্রত্যেকটা শেয়ারকে আপনি ক্লিক করে দেখুন, এখানে আপনি স্ক্রিনারে আসবেন, ক্যানাডা ব্যাংক সার্চ করে দেখুন। এই শেয়ারটা যে কিনেছে, এর পি কত চলছে, 5-এর পি চলছে, ইন্ডাস্ট্রি পি 7, এর নিচে ট্রেড করছে, বুক ভ্যালুর কাছে ট্রেড করছে। ঠিক আছে, আজকে 5.5% আপ কানাডা ব্যাংক। ঠিক আছে, তো যেটা দেখতে পাচ্ছি যে যে স্টকগুলো চুজ করা আছে, এটা যদি কোনোভাবে যদি বেড়ে যায়, 5 থেকে যদি পি থেকে 25 চলে যায়, স্টকটাও কিন্তু অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তবে ব্যাংকিং স্টকের ক্ষেত্রে আপনার দেনা কিন্তু প্রচুর থাকবে। আপনারা কেন এটা থাকবে, এটা কিন্তু ডেপথ দেখবেন না, ব্যাংকিং স্টকের ক্ষেত্রে দেনা দেখবেন না। কেন দেখতে বারণ করছি, কেননা আপনি দেখুন, কানাড়া ব্যাংকের ভ্যালুয়েশন হচ্ছে 1 লক্ষ কোটি টাকা, দেনা আছে 15 লক্ষ কোটি টাকা। মানে আরবিআই থেকে টাকা ধার নেয় তো, ঠিক আছে, সেইগুলো তো ডিস্ট্রিবিউট করে। সো এইটা দেখে আমাদের কাজ নেই ব্যাংকিং সেক্টরে। ব্যাংকিং সেক্টরে দেখতে হবে এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট, জিনিসটা দেখতে হবে। ওকে, তো দেখুন যেসব শেয়ারগুলো এখানে বাই করা আছে, ঠিক আছে, সেসব শেয়ারগুলো কিন্তু এরকম নয় বেশি পি স্টক বাই করা আছে। আপনি চেক করে দেখতে পারেন, গুগলে আপনি লিখবেন, কি লিখবেন, সাকসেসফুল ইনভেস্টর ইন ইন্ডিয়া, এখানে ক্লিক করবেন, দেখবেন, দেখার পর এখানে ক্লিক করবেন। তো এদের পোর্টফোলিও এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন এদের পোর্টফোলিওতে কি কি স্টক আছে। এমন স্টক যেগুলো আপনি নামই শুনেননি, আপনিও শুনেনি, আমিও শুনিনি, এসব নাম আছে। তো এরা এইভাবেই তো হিউজ টাকা বানিয়েছে। কেননা আপনি যদি ভাবুন, আপনি যদি জোম্যাটো বাই করেন 330 টাকায়, ঠিক আছে, তো হাজারের পি চলছে, তো হাজারের পি 330 টাকা, বাই করলে নিলেন, 1 বছরে 500 টাকা চলে গেল, আবার 500 টাকা থেকে 200 টাকায় চলে এলো। তো আমার লাভটা কি হলো এখন এই বাই করা, তার থেকে আমি কম পিতে স্টক বাই করব, যেটা অল্প অল্প করে বাড়তে বাড়তে বেড়েই যাবে। ঠিক আছে, এটা তো মানে কি, এরকম ভাবে ঠিক না, বুঝলেন? তো এরকম করে আপনারা নিজেরা দেখুন কি স্টক বাই করেছে এবং বাইং করার পেছনে কারণ কি, এই কোম্পানিটা বাই করেছে। তো এটা, এই কোম্পানিকে যদি আমি সার্চ করি, সার্চ করলে আমরা দেখব এরা তো ট্রেডিং করে না, এরা তো ধাপে ধাপে, এই কোম্পানিটা আসছে না দেখছি, এই যে পেজ, এই কোম্পানিটা দেখুন, এই কোম্পানি আজকে 3.5% আপ। ঠিক আছে, তো এই কোম্পানিটাকে বাই করেছে, নিশ্চয়ই কিছু দেখেছে, প্রোমোটার হোল্ডিং দেখুন কত বেশি আছে, বা যখন বাই করেছিল তখন কিছু দেখেছে। ওকে, তো সেই জন্যই বাই করেছে, ভ্যালুয়েশন কম সেই জন্য বাই করেছে। তো এইগুলো কারণ আছে, এমনি এমনি তারা তো বাই করে না, তারা নিজের টাকা লস করার জন্য বাই করে না। আপনার কাছে, আমি মনে করছি আপনার কাছে আছে 2 লাখ টাকা আছে আপনার কাছে, তো আপনি 2 লাখ টাকা নিয়ে ভয় পাচ্ছেন আমার যদি 2 লাখ টাকা স্টকে যদি ডুবে যায়, আর ওনাদের কাছে কত আছে, 30,000 কোটি টাকা। তো যে 30,000 কোটি টাকা ইনভেস্ট করবে, আর আপনি যদি ইনভেস্ট করেন, তার মানে কোন ব্যক্তি ভালো অ্যানালিসিস করবে, আপনারা নিজেরা বলুন না। এই যারা, যার কাছে 30,000 কোটি টাকা আছে, সে তো একদম নিখুঁতভাবে অ্যানালিসিস করবে, কেননা যার টাকা বেশি সে চাইবে না আমি 2 পয়সা হারাই এখান থেকে, বা আমি লস করি। সে হচ্ছে একদম যেই স্টকগুলোর একদম দাম একেবারে কম, ভ্যালু একেবারে কম, দাম বলবো না, ভ্যালু একেবারে কম, সেই স্টক ইনভেস্ট করবে। বুঝতে পারছেন? এই জিনিসটা স্ক্রিনে আমরা পাঠিয়ে দেবো। ঠিক আছে, কোন সেক্টরের স্টকের ফিউচারের জন্য ভালো হবে দেখুন, একটা জিনিস বুঝুন, বিগত দিনগুলোতে ব্যাংকিং সেক্টর প্রচন্ড পরিমাণে বেড়ে এসেছে। তো ব্যাংক ভালো হবে, ব্যাংকের সাথে সাথে আমি যেটা বলবো সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরে ইনভেস্ট করুন, ভালো হবেন। এনার্জি, গ্রিন এনার্জি, পাওয়ার, এই সেক্টরে ইনভেস্ট করুন। ডেটা কোম্পানি, যেসব কোম্পানিগুলো হচ্ছে ডেটার উপর কাজ চালায়, এসব কোম্পানিগুলো ভালো হবে। ঠিক আছে, আপনি অ্যানালিসিস করে দেখুন এই সেক্টরগুলো ভালো হবে, কেননা ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে সব জিনিস কিন্তু মানুষ এআই নির্ভর হয়ে যাবে। ঠিক আছে, তো এআই কোম্পানিগুলো বাড়বে বা বাড়ছে, বর্তমানে অনেক বেড়েছে। এনার্জি,
ভবিষ্যতে কি হবে, পেট্রোল ডিজেলের সংকট দেখা যেতে পারে, গ্রিন এনার্জি চলবে, ব্যাটারি চালিত হয়ে যাবে, ম্যাক্সিমাম সবার বাড়িতে সোলার প্যানেল লাগানো থাকবে। ঠিক আছে। তারপরে হচ্ছে যত ইলেকট্রনিক্স দ্রব্য আমরা জানি, যত দিন যাচ্ছে মানুষ রান্না করতে গেলেও সমস্ত জিনিস ইলেকট্রনিক্স হয়ে গেছে। ইলেকট্রিক ওভেনে রান্না হচ্ছে, ইলেকট্রিকের সব হচ্ছে, তো ইলেকট্রিকের ডিমান্ড বাড়ছে। তো সেই জন্য পাওয়ারের বাড়ছে, পাওয়ার যেগুলো পাওয়ার সাপ্লাই করে পাওয়ার কোম্পানিগুলো বাড়বে, এর চাহিদা তো থাকবে সব সময়। ঠিক আছে। আর অনেক জিনিসের চাহিদা নেই যেগুলো হচ্ছে তো আপনার প্রোডাক্ট, বিভিন্ন প্রোডাক্ট মানুষ আর মানে কি সেই দোকান, ধরুন ধরুন একটা কোম্পানি নাম হচ্ছে ডিমার্ট। ডিমার্ট কি করে? ডিমার্ট হচ্ছে যাদের অফলাইনে দোকান আছে, সেই দোকানে মানুষ যাচ্ছে না, অনলাইনের উপর ডিপেন্ডেবল হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো অনলাইন কোম্পানিগুলো ভালো বাড়বে, ডিজিটাল কোম্পানিগুলো ভালো বাড়বে, এইভাবেই কিন্তু চলতে থাকবে। ঠিক আছে। তো আপনারা দেখবেন, আমি কিন্তু স্ক্রিনারের পিডিএফটা বানাবো, আমার সময় লাগবে একটু, বানিয়ে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমার কাছে বানানো নেই, আমি অনেকগুলো পিডিএফ বানিয়ে একটা পিডিএফ এতে দিয়ে আপনাকে আপনার দিকে সেন্ড করে দেবো লিঙ্কগুলো। ঠিক আছে। ওকে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আমরা পরের দিনেতে আমাদের কি আছে একবার দেখে নিই। পরের দিনের ক্লাসটাতে সিলেবাসটা একবার আমরা দেখে নিই, কতদূর আমরা এগিয়েছি। ওকে। ওকে। আমরা 5 নম্বর ক্লাসটা কমপ্লিট করেছি। ঠিক আছে, যাই হোক আমাদের ক্লাস চলবে। 5 নম্বর ক্লাসে আমরা কি করেছি, ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমরা কমপ্লিট করেছি, মাল্টিব্যাগার স্টক চিহ্নিতকরণ পেয়েছি, ইউজিং টুলস লাইক স্ক্রিনার, বড় প্লেয়ারদের অবস্থান কোথায় আমরা বোঝার চেষ্টা করেছি, যেখানে এফআইআর পজিশন বেশি আছে আপনারা স্ক্রিনারে পেয়ে যাবেন। ঠিক আছে। 6 নম্বর ক্লাসেতে আমরা কি করব, আগামীকাল, আগামীকাল বলছি আমাদের নেক্সট সোমবারে ক্লাস, সেখানেতে আমরা ইন্টারডে ট্রেডিং এর উপর আলোচনা করব, এবং ইন্টারডে স্ক্রিনার কি করে আমরা স্টক বাছাই করব, ইন্টারডের দিকে আমরা আসবো। ঠিক আছে, এই জিনিসের উপর আমরা আসবো। ওকে। দেখুন, আপনারা যদি চান, আমি একটা আপনাদেরকে একটা বাংলা ভাষায় একটা ফাইল শেয়ার করব আপনাদের কাছে, সেখানেতে একদম ফান্ডামেন্টাল অ্যানালাইসিস উপর ডিটেলসে অনেক কিছু লেখা আছে, আপনি চাইলে বাংলা ভাষায় পড়তে পারেন নলেজ বাড়ানোর জন্য। টাকা তৈরি হয় লং টার্ম ইনভেস্টমেন্টের। ঠিক আছে। অলোক কুমার সিকদার কিছু বলতে চাইছেন, আপনি বলুন, আমি শুনছি, বলুন। স্যার, হ্যাঁ। ধন্যবাদ স্যার। হ্যাঁ বলুন। বলছি চ্যাট জিপিটি যেটা বললেন ওটা কোথায় সার্চ করবো ওটা? আপনি অ্যাপ ডাউনলোড করে নেবেন চ্যাট জিপিটি। না ইয়ে গুগল থেকে পাবো? হ্যাঁ, প্লে প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। ও মানে অ্যাপ স্টোর ইনস্টল করতে হবে? অ্যাপ করলেও হবে, না করলেও হবে। আপনি সেখানে লিখবেন যে মাল্টিপ্যাক স্টকের স্ক্রিনার দিন, সব ও আপনাকে দিয়ে দিবে, প্র্যাকটিস করুন আপনি দেখে দেখে, আচ্ছা জিজ্ঞাসা 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 করে প্র্যাকটিস করুন, ভালো হবে। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে স্যার। ঠিক। ওকে। আরেকজন দেখি হ্যান্ড রেজ করেছে, কি বলছে বলুন, শোনা যাচ্ছে। হ্যালো স্যার। হ্যাঁ। স্যার বলছি স্যার, আজকের ক্লাসের রেকর্ডিংটা কোথাও হবো স্যার? আপনি কোন ব্যাচ? স্যার আমার তো এপ্রিলের স্যার। ও এপ্রিলের ব্যাচ, এপ্রিল মে জুন, এপ্রিল ব্যাচে আপনি রেকর্ডিং পাবেন না, এটা এটা জুলাই ব্যাচের ক্লাস চলছে। ঠিক আছে, আপনার দিকে দেওয়া হয়েছে, উম, জুলাই ব্যাচের পাবেন। আপনাদের সব ক্লাস তো হয়ে গেছে, আপনি ক্লাসে দেখবেন স্যার আপনার আপনাদের ব্যাচে সব ক্লাস হয়েছে। আচ্ছা স্যার, তো ওখান থেকে দেখে নেবো তাহলে। হ্যাঁ, ওখান থেকে দেখে নেবেন, দেখে নেবেন। আচ্ছা। আচ্ছা, যে যে পিডিএফটা আপনি আপনি আজকে দেখাচ্ছেন। ওগুলো আপনাদের ব্যাচে দেওয়া হয়েছে তো, আপনি চেক করে দেখুন, আপনাদের সমস্ত কিছু দেওয়া হয়েছে তো, যখন পড়ানো হয়েছিল ফান্ডামেন্টাল অ্যানালিসিস, আমরা সব লিঙ্ক শেয়ার করেছি আপনাদের সাথে, আপনাদের গ্রুপে সব লিঙ্ক পাঠানো হয়েছে। ওকে।
ঠিক আছে, চলুন। একটা কমেন্ট আসছে, আবিরবাবু বলছেন এফআইডিআই এর ফর্মুলা চ্যাট জিপিটিতে, হ্যাঁ আপনি জিজ্ঞাসা করতে পারেন। এফআইডিআই এর ফর্মুলা চ্যাট জিপিটিতে প্রশ্ন করতে পারেন আপনি, ঠিক আছে? স্ক্রিনারে ও আপনাকে দিয়ে দেবে, আপনি প্র্যাকটিস করবেন। ওকে, তো চলুন, আজকে আপনারা সকলে জয়েন হয়েছিলেন, অসংখ্য ধন্যবাদ। ধাপে ধাপে ক্লাস করুন, ইনভেস্টিং করুন, ইনভেস্টিং এর কোনো বিকল্প নেই, ঠিক আছে? ট্রেডিং শর্ট টাইমেতে ঠিক আছে, কিন্তু অতিরিক্ত ট্রেডিংও ভালো নয়, ইনভেস্টিংও দরকার আছে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, আমরা সেশনটাকে এন্ড করছি। ওকে, ধন্যবাদ।